আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, দেখতে পাচ্ছেন ঠিকমতো? জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান, হ্যাঁ? কাইন্ডলি একটু জানিয়ে দেন যে সাউন্ডটা ঠিক আছে কিনা। ভিডিও ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি। তো সাউন্ডটা ঠিক আছে কিনা আমাকে একটু জাস্ট কনফার্ম করে দেন। ৩৪ জন যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। আচ্ছা, অল ডান, সব ঠিক আছে না? ওকে। গতদিন আমরা হু হবে নাকি হোম হবে এই আলোচনার মাধ্যমে শেষ করেছিলাম। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো শুরুতে সেটা হচ্ছে যে প্রথমে হোজ প্লাস নাউন। দেখেন, হোজ প্লাস নাউনকেও কিন্তু আমরা রিলেটিভ প্রনাউন হিসাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। যেমন একটা বাক্য হচ্ছে এরকমের যে হ্যাভ ইউ মিট দ্য বয়, যে তুমি কি সেই ছেলেটার সাথে দেখা করেছিলে। হোজ ফাদার, যার বাবা, ইজ আ মেজর, যার বাবা একজন মেজর। তুমি কি সেই ছেলের সাথে দেখা করেছিলে যার বাবা একজন মেজর। তো এই যে যার বাবা, যার অর্থে বা যাদের অর্থে আমরা কি করব, সেন্টেন্সে হুজ ব্যবহার করব, এবং হুজের পরে এরকম ভাবে একটা নাউন থাকবে এবং এই ক্ষেত্রে আমাদের হুজের সাথে যে নাউন থাকবে সেই নাউন অনুযায়ী পরবর্তীতে ভার্ব হবে। এইটা কিন্তু খেয়াল করতে হবে যে সেন্টেন্সে যখন আমরা এরকম রিলেটিভ প্রোনাউন ব্যবহার করছি, তখন এই পাশে যেরকম একটা ভার্ব থাকবে, রিলেটিভ প্রোনাউনের পরেও আরেকটা ভার্ব থাকবে, কারণ রিলেটিভ প্রোনাউনটা কাইন্ড অফ কনজাংশনের মতো কাজ করে। এটা কনজাংশনের মতো কাজ করে। যদিও আমাদের যদি এরকম করে হোস্টকে আন্ডারলাইন করে যদি বলে যে এটা কোন পার্ট অফ স্পিচ, যদি আমাদের প্রশ্ন করে কোন পার্ট অফ স্পিচ, নাউনের আগে থাকার কারণে আমরা কিন্তু বলবো এটা একটা অ্যাডজেক্টিভ। নাউনের আগে থাকার কারণে একটা অ্যাডজেক্টিভ। কিন্তু এইটার যদি আপনি উৎসগত ভাবে, মানে এটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, যদি উৎপত্তিগত দিক আপনি বিবেচনা করেন, তাহলে এটা প্রোনাউন থেকে আসছে, এটা প্রোনাউন। কিন্তু সেন্টেন্সে এটা কাজ করছে কি হিসাবে, সেন্টেন্সে কাজ করছে নাউনের অ্যাডজেক্টিভ হিসাবে। এই জন্য আমাদের আনসার করতে হবে অ্যাডজেক্টিভ। মনে রাখবেন যে দুইটা বিষয় যখন আমরা সেন্টেন্সে পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করি, একটা হচ্ছে ফাংশন, একটা শব্দ কি কাজ করছে, ওই বাক্যে বসে কিসের কাজ করছে। আর একটা হচ্ছে যে ওই শব্দটার উৎসগত বা অরিজিনটা তার কি, সে হয়তো নাউন হইতে পারে, তার উৎস হয়তো বা প্রনাউন হইতে পারে, কিন্তু সেন্টেন্সে সে ফাংশন করছে কি হিসাবে, এই ফাংশনটাকে সবার প্রথমে আনসার করতে হয়। অপশনে যদি দেখা যায় যে ফাংশনও আছে, আবার যেই উৎসগত যে নাম আছে সেই নামও আছে, দুইটাই যখন থাকবে আগে আমরা আনসার করব ফাংশন হিসাবে, তারপরে আমরা উত্তর করব তার উৎসগত বা উৎপত্তিগত যে পরিচয় আছে সেইটা, কিন্তু আগে আমাদের ফাংশন দেখতে হবে। তো এখানে যেহেতু নাউনের আগে বসে, এই জন্য আমরা একটা অ্যাডজেক্টিভ বলতেছি, বাট প্রোনাউন থেকে আসতে বলে এটা কিন্তু এক ধরনের প্রোনাউন। ঠিক আছে, বিষয়টা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে হোজ অর্থ হচ্ছে যার, হোজ অর্থ হচ্ছে যার বা যাদের। হোজের সাথে নাউন থাকবে, যখনই আপনি হোজ ব্যবহার করবেন হোজের সাথে একটা নাউন থাকবে। তো রিলেটিভ প্রোনাউনের আরেকটা শব্দ হচ্ছে বাট। বাটকে আমরা সেন্টেন্সে দুই ভাবে ব্যবহার হতে দেখব। বাটকে কনজাংশন হিসেবে পাবো, সামনে যখন আমরা কনজাংশন পড়বো তখন এই বাটকে নিয়ে আমি কনজাংশন হিসেবে বাট সম্পর্কে কি কি জানতে হয় সবই বিস্তারিত আলোচনা করব। বাট বাট যখন রিলেটিভ প্রোনাউন হয় তখন এটার শর্ত হচ্ছে যে এটার আগে ওই নাউন প্রোনাউন থাকবে। রিলেটিভ প্রোনাউনে যেটা ঘটে, আগে নাউন প্রোনাউন থাকবে, পরেই ভার্ব থাকবে। বাটের ঠিক পরেই ভার্ব থাকবে। পরেই ভার্ব থাকলে এটাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। যেমন হচ্ছে দেয়ার ইজ নো মাদার, যে এমন কোনো মা নেই, বাট লাভস হার চাইল্ড। পুরো বাক্যটার মিনিং হচ্ছে এমন, যেমন কোনো মা নেই যে তার বাচ্চাকে ভালোবাসে না। অর্থাৎ প্রত্যেক মা তার শিশুকে ভালোবাসে, প্রত্যেক মা তার বাচ্চাকে ভালোবাসে।
দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এই যে এখানে বাটের পরে দেখেন ভার্ব আছে আর বাটের আগে নাউন আছে, এই নাউন অনুযায়ী কিন্তু লাভস হয়েছে, এখানে সিঙ্গুলার আছে বলে অ্যাস হয়েছে। তো যখন বাটের আগে এরকম নাউন থাকে আর ঠিক পরে আমরা ভার্ব লিখি, তখন এই বাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এই বাটটাকে তখন আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, এটা চিনে রাখতে হবে। বাটের ক্ষেত্রে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর বাট কনজাংশন কখন হয় সেটা আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ। এখন একটা প্রশ্ন, এমসিকিউ সলভ করতে গেলে যে প্রশ্নটা নিয়ে আপনাদের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে সেটা হচ্ছে যে এই যে একটু আগে যে আমরা হৌজ শব্দটা পড়লাম, এই যে হৌজ শব্দটা পড়লাম, এখন এই হৌজ শব্দটা, এই যে হৌজ শব্দটা, এইটা কি শুধু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা যাবে নাকি বস্তুর ক্ষেত্রেও ব্যবহার করা যাবে? দেখেন, হু যদিও আমরা শুধু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করি, হোম যদিও আমরা শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করি, বাট হৌজটা ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহার করা যায়, বস্তুর ক্ষেত্রেও ব্যবহার করা যায়, যার অর্থে আমরা ব্যক্তির ক্ষেত্রে হোজ ব্যবহার করতে পারি, বস্তুর ক্ষেত্রে হোজ ব্যবহার করতে পারি। যেমন এই প্রশ্নটা দেখলে আপনি বুঝবেন, এই প্রশ্নটা দেখলে আপনি বুঝবেন যে ঘটনাটা আসলে কি। যেমন দেখেন, এখানে বলতেছে দ্য চিলড্রেন স্টাডিড ইন এ ক্লাসরুম, যে ছেলেমেয়েরা একটা ক্লাসরুমে পড়াশোনা করত, ড্যাশ উইন্ডোজ ওয়ার নেভার ওপেন, যার যার জানালাগুলো কখনোই কখনোই খোলা হয়নি, যার জানালাগুলো কখনোই খোলা হয়নি। যার বলতে এই রুমের, এই যে রুম আছে, রুমের আমরা বলতেছি যার। এখন এই যার বলতে যে শুধু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা যাবে হুজ এমন না, বস্তুর ক্ষেত্রেও হুজ ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, তো এখানে উইন্ডোজ অলরেডি নাউন আছে, তো নাউনের আগে আমরা পসেসিভ ব্যবহার করব। পসেসিভ হিসাবে আমরা এখানে হোয়াট ব্যবহার করব না, হুইজ ব্যবহার করব না, হোয়ার ব্যবহার তো করাই যায় না, তাহলে আনসার হবে হুজ, কারণ হুজ অর্থই হচ্ছে যার। হোয়াট হুইচ অর্থ কিন্তু যার হয় না। ঠিক আছে, যার হয় না, হুজ অর্থই একমাত্র কি হয়, যার হয়। এই জন্য আমরা হুজ ব্যবহার করছি, যে দ্য চিলড্রেন স্টাডিড ইন এ ক্লাসরুম হুজ উইন্ডোজ, যার জানালাগুলো ওয়ার নেভার ওপেন, কখনোই খোলা হয়নি। এই অর্থে আমরা কি করেছি, হুজ ব্যবহার করছি। হুজের পরে এই যে নাউন আছে উইন্ডোজ। ক্লিয়ার কথা? কথা কি বুঝতে পেরেছেন? ঠিক আছে, এখন দেখেন, এরপর দেখেন, আমরা এরপর যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আহ এই জিনিসটা, এইটা জেনে রাখাটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকে এই প্রশ্নটা পরবর্তীতে আমাকে করবেন। এটা আহ, না জানলে মাথা কাজ করবে না, যে না জানলে মাথা কাজ করবে না যে আমি কি দাগাবো। একটু জেনে রাখেন, সেটা হচ্ছে দে, এবং হচ্ছে দ্যাট, এবং হচ্ছে দ্যাম, এই জিনিসগুলো দোজ হয়ে যাবে, এই জিনিসগুলো দোজ হয়ে যাবে যদি দেখা যায় যে এদের পরে রিলেটিভ প্রোনাউন আছে। যদি রিলেটিভ প্রোনাউন থাকে তখন দোজ দিয়ে লিখতে হবে। কেমন? যেমন বলা হলো, যেমন আমি বললাম যে দে হু ডিড নট কাম শুড বি পানিশড, যারা যারা
মানে দে হু ডিড নট কাম, যারা আসেনি শুড বি পানিশ, তাদেরকে শাস্তি দিতে হবে, শাস্তি দেওয়া উচিত। ঠিক আছে, এখন দেখেন যখন আমি দেখলাম যে দে এর পরে হু আছে, যখনই দেখবো যে এগুলোর পরে হু আছে, তখন এই জিনিসগুলোকে আমাকে দোজ বানাই ফেলতে হবে। রিলেটিভ প্রোনাউনের আগে এগুলোকে ব্যবহার করা যাবে না, এগুলোকে দোজ বানাই ফেলতে হবে। হ্যাঁ, তো এখানে লিখতে হবে দোজ। দোজ মানে হচ্ছে যারা, হু ডিড নট কাম, দোজ হু ডিড নট কাম, যারা আসে নাই, শুড বি পানিশ, এদেরকে শাস্তি দেওয়া উচিত। ওকে, তো এই দোষ কেন হবে, অনেকে প্রশ্ন করে দোষ কেন হবে, এটা আপনি এরকম রুল বানায় মনে রাখতে পারেন, বাট সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি পড়েই দেখেন দে হু ডিড নট কাম বলতে ভালো লাগে না, দোষ এখানে অনির্দিষ্ট ভাবে বলতেছে, যারা আসে নাই শুধু তাদেরকে নিয়ে কথা বলতেছে, অনির্দিষ্ট ভাবে বলতেছে, যারা আসে নাই তাদের শাস্তি দেওয়া উচিত। তো খেয়াল রাখবো, রিলেটিভ প্রোনাউনের আগে যখন এগুলো থাকবে তখন এগুলোকে আমরা দোজ বানাই ফেলবো, দোজ বানাই ফেলবো। দোজ হু ডিড নট কাম শুড বি পানিশড, এটা হবে আমাদের আনসার। এবার শুনেন, যত প্রবাদ বাক্য আছে, প্রভার্ব, যেগুলোকে আমরা প্রবাদ বাক্য বলি, প্রবাদ বাক্যগুলোতে আমরা কি করব, আমরা দ্যাট ব্যবহার করব। আমরা প্রবাদ বাক্যগুলোতে সাধারণত হুইচ ব্যবহার করব না, প্রবাদ বাক্যগুলোতে আমরা হুইচ ব্যবহার করব না, আমরা কি করব, দ্যাট ব্যবহার করব, দ্যাট ব্যবহার করতে হবে। যেমন ইট ইজ সেড দ্যাট, যেটা বলা হয় যে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। ইট ইজ সেড দ্যাট ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এখন এই সেন্টেন্সে ইট আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইট আছে, আর আমরা শিখেছিলাম যে কোনো বাক্যে যখন ইট থাকে তখন দ্যাট থেকে পুরো অংশটাকে আমরা চাইলে সামনে নিয়ে আসতে পারি, পুরো অংশটাকে সামনে আনতে পারি এইভাবে যে দ্যাট ম্যান ইজ মর্টাল ইজ স্যাড, যেটা বলা হয় দ্যাট ম্যান ইজ মর্টাল ইজ স্যাড। আমরা এইভাবে যে প্রবাদ বাক্যগুলো পাবো, প্রবাদ বাক্যগুলোর মধ্যে আমরা কি করব, আমরা দ্যাট ব্যবহার করব, আমরা কি করব না, আমরা হুইচ এবং হোয়াট এই দুইটা ব্যবহার করব না, হুইচ এবং হোয়াট ব্যবহার করব না, যেহেতু নিচে লিখলাম উপরে লেখার দরকার নাই, হুইচ এবং হোয়াট আমরা ব্যবহার করব না। যেমন ধরেন অনেকের কাছে মনে হবে যে অল হুইচ গ্লিটার্স ইজ নট গোল্ড, অল হুইচ গ্লিটার্স ইজ নট গোল্ড, তো বলবে যে নিয়ম অনুযায়ী তো ঠিকই আছে, আগে একটা প্রোনাউন আছে, মাঝখানে রিলেটিভ প্রোনাউন, পরে ভার্ব আছে, তো সমস্যা কি? কিন্তু এইটা যেহেতু একটা প্রবাদ বাক্য, প্রবাদ বাক্যে হুইচ ব্যবহার করা যায় না, প্রবাদ বাক্যে হুইচ ব্যবহার করা যায় না, আমাদেরকে দ্যাট ব্যবহার করতে হবে। তখন এই বাক্যটাকে কারেক্টলি আমাকে লিখতে হবে যে অল অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যে চকচক করলেই সোনা নয়, চকচক করলেই সোনা নয়। হি ওয়ান্টেড, হি ওয়ান্টেড সামথিং হুইচ ওয়াজ নট প্রোভাইডেড, হি ওয়ান্টেড সামথিং হুইচ ওয়াজ নট প্রোভাইডেড। এখন এই যে বাক্যটা লিখলাম, এই বাক্যটার মধ্যে আপনাদের মনে হবে যে সামথিং এর পরে হুইচ লিখেছে, সামথিং যদি কোনো একটা বস্তু হয় তাহলে হুইচ লেখা তো ঠিকই আছে, কিন্তু দেখেন এই সামথিং বলতে আসলে কি বোঝাচ্ছে আমি তো জানি না, সামথিং বলতে কি বোঝাচ্ছে সেটা আমার জানা নাই। এই ক্ষেত্রে দ্যাট ব্যবহার না করে যখন সামথিং থাকবে, সামথিং এর পরে দ্যাট ব্যবহার করাটাই বেস্ট, সামথিং এর পরে দ্যাট ব্যবহার করাটাই বেস্ট। এইটা যদিও মনে রাখা কঠিন, এটা মনে রাখা খুবই কঠিন, যদি আপনি মনে রাখতে পারেন ভালো, আর মনে না রাখতে পারলে এটা ভুলে গেলেও সমস্যা নাই, কিন্তু প্রবাদ বাক্যে যে আমাকে দ্যাট ব্যবহার করতে হবে এইটা ভোলা যাবে না, এটা ইম্পর্টেন্ট, এইটা লেস ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা লেস ইম্পর্টেন্ট। সামথিং এর পরে সাধারণত দ্যাট হয়, সামথিং এর পরে সাধারণত হোয়াট হয় না, এটা মনে রাখতে পারলে ভালো, মনে না রাখতে পারলে কোনো সমস্যা নেই। এবার চলেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলি,
সেটা হচ্ছে এই প্রশ্নটা কেউ না কেউ আমাকে কয়েকদিন পরে জিজ্ঞেস করবে। এখন ক্লাসে বলে দিচ্ছি, এরপরও কেউ না কেউ জিজ্ঞেস করবে কেন হয়েছে, হ্যাঁ জিজ্ঞেস করবে। তো আগেই বলতেছে সেটা হচ্ছে কোন সেন্টেন্সে যখন সুপারলেটিভ ডিগ্রি থাকে, সুপারলেটিভ ডিগ্রি এর পরে সাধারণত দ্যাট হয়। সুপারলেটিভ ডিগ্রি এর পরে সাধারণত দ্যাট হয়। কি হলো? সুপারলেটিভ ডিগ্রি এর পরে দ্যাট হয়, হু হয় না। হু হয় না, এইটা খুবই খুবই কনফিউজিং আপনাদের জন্য, এটা খুবই কনফিউজিং এবং এটা প্যারাদায়ক একটা রুল। এটা না জানলে মাথা হ্যাং করবে, না জানলে মাথা হ্যাং করবে, বলবে সারা জীবন পড়ে আসলাম হু, আর এখানে দেখতেছি হু হয় না, দ্যাট হয় কেন? হু হয় না। এখন এটার এক্সাম্পল যদি দেখেন আপনি হয়তো সহজে বুঝতে পারবেন। যেমন বলা হলো যে হি ওয়াজ দ্য টলেস্ট বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে। হি ওয়াজ দ্য টলেস্ট বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে। তো সবাই বলবে যে আচ্ছা এখানে বয় আছে মানুষ, তাহলে তো হুই হবে। এটা নাউন, এটা ভার্ব, এটা হু, কোনো ভুল নাই। কিন্তু দেখবে না যে এখানে সুপারলেটিভ আছে। যখন সুপারলেটিভ থাকে তখন রিলেটিভ প্রনাউন হিসেবে আর হু ব্যবহার করা যায় না, তখন দ্যাট ব্যবহার করতে হয়। এটা একটা স্পেশাল রুল, ঠিক আছে ইংলিশে। যখনই সুপারলেটিভ থাকবে তখন আর হু ব্যবহার করা যাবে না, তখন আপনাকে দ্যাট ব্যবহার করতে হবে। খুবই বিদ্যুৎ একটা রুল, কিন্তু এইভাবে আপনাকে পুরো এটা আয়ত্তে রাখতে হবে। হি ওয়াজ দা হি ওয়াজ দ্য টলেস্ট বয় দ্যাট কেম হিয়ার yesterday. Came here yesterday. ওকে, আচ্ছা এখন আমরা চলে যাই পরের কনসেপ্টে। এই কনসেপ্টে আর কিচ্ছু লাগবে না, এর বাইরে যদি কোনোদিন কোনো প্রশ্ন হয় ওইটা পারার দরকার নাই, ঠিক আছে? কেউ পারবে না, এর বাইরে প্রশ্ন হইলে পারার দরকার নেই। দেখেন কনসেপ্ট 14 হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে আমরা তিনটা শব্দের কথা মনে রাখবো। তিনটা শব্দ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। একটা হচ্ছে ইচ, একটা হচ্ছে আইদার, একটা হচ্ছে নাইদার। ঠিক আছে, এই তিনটা শব্দ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আসছে কিভাবে? একটা হচ্ছে ডিস্ট্রিবিউট, একটা ভার্ব আছে, এটার অর্থ বিতরণ করা। এটা থেকে একটা নাউন আসছে ডিস্ট্রিবিউশন, এটা একটা নাউন, ডিস্ট্রিবিউশন মানে বিতরণ। আর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে যেই যেই মানে প্রোনাউন গুলো দিয়ে বোঝাবে যে একাধিক নাউনের প্রত্যেককে আমি যে প্রোনাউনটা দিয়ে বোঝাবো, প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছি। এই যে প্রত্যেককে আলাদা আলাদাভাবে আমি নির্দেশ করছি, এই আলাদা আলাদাভাবে নির্দেশ করাটাকে আমরা বলছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। অর্থাৎ এমন ভাবে প্রেজেন্ট করি যেখানে প্রত্যেকজনকে আলাদা আলাদা করে বোঝানো হয়, ঠিক আছে? যেমন আমি যদি বলি যে ইচ গার্ল টুক আ পেন্সিল, যদি আমি এটা বলি ইচ গার্ল টুক আ পেন্সিল, এটার মানে কি? প্রত্যেকটা মেয়ে একটা করে পেন্সিল নিয়েছে। তার মানে কি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে প্রত্যেকটা মেয়ে আলাদা আলাদা ভাবে পৃথক পৃথক ভাবে তারা কি করেছে, প্রত্যেকে একটা করে পেন্সিল নিয়েছে। এখানে প্রত্যেককে আমরা আলাদা আলাদা ভাবে বলতেছি। আমি যদি এইটাও বলি যে প্রত্যেকের মধ্যে জিলাপি বিতরণ করো, তার মানে আপনি প্রত্যেককে দিবেন, ইন্ডিভিজুয়ালি একজন 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 করে আপনি সবাইকে দিবেন। এই যে প্রত্যেককে যে আলাদা আলাদা ভাবে বিতরণ করার বোঝায়, এই জন্য এগুলোকে বলি আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই তিনটা প্রোনাউনই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক আছে? এবং এর মধ্যে একটা জিনিস খেয়াল করতে হবে যে আইদার এবং নাইদার দিয়ে একটু এই জিনিসটা জানতে হবে। সেটা হচ্ছে যে আইদার দিয়ে দুইটির মধ্যে প্রত্যেকটি এবং নাইদার দিয়ে দুইটির মধ্যে কোনোটি নয় বোঝায়। আইদার দিয়ে দুইটির মধ্যে প্রত্যেকটি, হ্যাঁ, আর নাইদার দিয়ে দুইটির মধ্যে কোনোটি নয় বোঝায়। এটার মানেটা কি? মানেটা হচ্ছে ধরেন আমি যদি বলি যে
আচ্ছা, আমি এক্সাম্পল একটু পরে দিয়ে বোঝাচ্ছি, আগে আমি আর একটু ব্যাখ্যা করে নেই, তারপরে এটার পুরো বিষয়টা বোঝাচ্ছি। এখন কথা হলো যে ইচের ইচ আইদার নাইদার দিয়ে আরেক ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় দিবে, সেটা হচ্ছে ইচ অফ আইদার অফ নাইদার অফ। হ্যাঁ, যদি এরকম অফ দেয়, এদের পরে যে নাউনটা বসবে এই নাউনটা অবশ্যই প্লুরাল হবে। নাউনটা অবশ্যই কি হবে? প্লুরাল হবে। সেটা নাউন হোক বা প্রনাউন হোক, নাউনও হতে পারে বা সেটা প্রনাউনও হতে পারে, কিন্তু সেটা প্লুরাল হইতে হবে। কেন প্লুরাল হইতে হবে? কারণ একজন হইলে আমি ইচ আইদার নাইদার বলতাম না, যদি একজনের কথাই বলতাম। আমাকে আমাকে এখানে একটা ছেলের জন্য তো ইচ বলার দরকার নেই, আমি বলবো ছেলেটাকে জিলাপি দাও। প্রত্যেকটা ছেলেকে জিলাপি দাও আমি কখন বলবো? যখন একাধিক ছেলে আছে। এরকম ভাবে আইদার নাইদারও সেম, একজন থাকলে তো আমার আইদার নাইদার বলার দরকার নেই। বেশি থাকবে বলেই, একজনের বেশি থাকবে বলেই, একাধিক থাকবে বলেই আমাকে কি করতে হবে? এই যে ইচ অফ, আইদার অফ, নাইদার অফ এর পরে যদি কোনো নাউন প্রনাউন বসে, এটাকে নাউন প্রনাউনটাকে আমাকে প্লুরাল করে লিখতে হবে। যেমন বলা হচ্ছে ইচ ইচ অফ দ্য থ্রি বয়েজ গট আ প্রাইজ। গট আ প্রাইজ, হ্যাঁ, কি বলছে? ইচ অফ দ্য থ্রি বয়েজ গট আ প্রাইজ, অর্থাৎ তিনটি ছেলের প্রত্যেকে একটা করে প্রাইজ পেয়েছে। তিনটি ছেলের প্রত্যেকে একটা করে কি পেয়েছে? প্রাইজ পেয়েছে। এইভাবে ইচের পরে আমি যে নাউনটা লিখবো, ইচ অফ এর পরে নাউনটা অবশ্যই প্লুরাল হওয়া লাগবে, অবশ্যই প্লুরাল হওয়া লাগবে। কিন্তু আমরা যখন ভার্ব লিখবো তখন কিন্তু এই প্রিপোজিশনের পরের টুকু দেখে ভার্ব লিখবো না, আমরা এই ইচ দেখে ভার্ব লিখবো। কারণ আমরা রাইট ফর্ম অফ ভার্বে শিখে আসছি যে প্রিপোজিশনের পরের টুকু দেখা যায় না, আগেরটা দেখে আমাদের ভার্ব লিখতে হয়। তো আমরা কিন্তু ভার্ব লেখার সময় আগেরটা দেখেই ভার্বটা লিখবো, পরেরটা দেখবো না। ঠিক আছে? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখেন। যেমন বলা হলো যে দে আর টু ব্রাদার্স, যে তারা দুই ভাই, বাট নাইদার অফ দেম, কিন্তু তাদের কেউই ওয়াজ অনেস্ট, কেউই সৎ নয়। নাইদার অফ দেম ওয়াজ অনেস্ট, তাদের কেউই সৎ নয়। দেখেন এই যে নাইদার আছে, নাইদারের পরে আমার প্রনাউনটা প্লুরাল হয়েছে, কিন্তু আমি যখন ভার্ব লিখতেছি তখন কিন্তু অফ দেম দেখে ভার্ব লিখতেছি না, এই নাইদার অনুযায়ী কি লিখেছি? ওয়াজ লিখেছি। নাইদার একটা সিঙ্গুলার, কেউ না, মানে তাদের মধ্যে কেউই সৎ না, সিঙ্গুলার ধরতে হবে। আইদার, নাইদার, ইচ এগুলো সব সিঙ্গুলার হিসাবে বসে। কেন? কারণ এগুলো দিয়ে যে প্রত্যেককে বোঝায়, ইন্ডিভিজুয়াল একজন একজন আলাদা আলাদা করে বোঝায়, এই জন্য এগুলোকে সিঙ্গুলার ধরতে হয়। তার মানে বুঝতে পারছেন তো? না, নাইদার অফ দেম মানে তাদের কেউ না, নাইদার মানে দুইজনের কাউকে বোঝাবে না, আর আইদার মানে দুইজনের মধ্যে প্রত্যেককে বোঝাবে, হয় সে অথবা সে, প্রত্যেককেই বোঝাবে। আর নাইদার বলতে দুইজনের কাউকে বোঝাবে না। এখন আমাকে বলেন এই প্রশ্নের আনসারটা কি হবে? এই প্রশ্নের আনসারটা কি হবে? আচ্ছা, আনসার তো আমি দিয়েই দিলাম। এই প্রশ্নটার মধ্যে যে সমস্যাটা হবে একটু দেখেন। আমি এখানে একটা লাইন বলেছিলাম আপনাদেরকে, যে আইদার দিয়ে দুইটির মধ্যে প্রত্যেকটি, দুইটি, আইদার শব্দটা দুইজনের জন্য ব্যবহার করা হয়, নাইদার শব্দটা দুইটির জন্য বা দুইজনের জন্য ব্যবহার করা হয়। আইদার নাইদার কখনো দুইজনের বেশি জনের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। যদি আপনি দুইজনের বেশি বোঝাইতে চান তখন আপনাকে ইচ ব্যবহার করতে হবে। তার মানে ইচ হচ্ছে ফ্রি থেকে আপনি যতজন ইচ্ছা ততজনের জন্য ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আপনি দুইজনের জন্য ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আইদার ব্যবহার করলে শুধু দুইজনের জন্য ব্যবহার করা যাবে, নাইদার বললে শুধু দুইজনের জন্য ব্যবহার করা যাবে। আইদার নাইদার শুধু আমরা দুইজনের জন্য ব্যবহার করব। ঠিক আছে? দুইজনের জন্য আমরা ব্যবহার করব। আর ইচ হচ্ছে আমরা
যত খুশি তত জনের জন্য আমরা ব্যবহার করতে পারবো। যেমন যে এখানে যে এক্সাম্পলটা দিয়েছিলাম দেখেন, আমি কিন্তু এখানে যেহেতু 3 বয়েজ বলেছি এই জন্য এখানে ইজ লিখেছি, এখানে কিন্তু আইদার নাইদার ব্যবহার করতে পারবো না। 3 জনের কথা বলে আইদার নাইদার ব্যবহার করা যাবে না। এখানে দুই ভাইয়ের কথা বলছিলাম এই জন্য এখানে কি করেছি, নাইদার ব্যবহার করেছি। আইদার নাইদার দুইজনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। তো আমাদের এখানে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা দেখেন 3 পেন্স বলছে ভাইয়া, 3 পেন্স। যখনই 3 আছে 3 এর সাথে আইদারও ব্যবহার করা যাবে না, নাইদারও ব্যবহার করা যাবে না, তখন আমাকে ব্যবহার করতে এনি অফ দ্য 3 পেন্স উইল ডু। মানে এই 3টা কলমের যে কোনোটা দিয়ে হবে, 3টা কলমের যে কোনোটা দিয়ে আমি কাজটা করতে পারবো, এই বিষয়টা বোঝাচ্ছে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন। এখন দেখেন আজকের ক্লাসে কঠিন লাগছে বলেন তো, কঠিন লাগছে নাকি সহজ? প্রথম প্রথম কিছু কিছু জিনিস দেখলে মনে হয় আহারে কত কঠিন, কেমনে মনে রাখবো। কিন্তু যখন আপনি এই জিনিসগুলো প্র্যাকটিস করে ফেলবেন, পরীক্ষায় প্রশ্ন দেখলে মনে হবে ও এই জিনিস তো দেখছিলাম, এটা তো আমি দেখছিলাম, এটা তো আমার জানা আছে, মনে হবে। কেউ পুরো বই মুখস্থ রাখে না, এটা মনে রাখবেন। কোনো লেখকও তার পুরো বই মুখস্থ রাখে না, কিন্তু প্রশ্ন দেখলে বোঝে এটা কই থেকে আসছে, কিভাবে আসছে, কি করতে হবে, বোঝা যায়। হ্যাঁ, পরীক্ষায় ভালো করার জন্য আমাদের 70-80% মনে থাকলেই হবে, 100% লাগবে না। একটু বেশি পড়বো কিন্তু আমাদের সব মনে থাকবে না, 70-80% মনে রাখলেই না। তো কিছু কিছু জিনিস ছুটে যাবে, স্বাভাবিক। পারা জিনিসও আমরা ভুল করি, মুখস্থ করা জিনিসও পরীক্ষায় আমরা ভুল করি, আমরা মানুষ তো না, এটা হবেই। এটা মেনে নিয়ে আপনাকে আগাইতে হবে। আচ্ছা, এরপর আসেন, এখন হচ্ছে যে এগুলোর পসেসিভ অ্যাডজেক্টিভ কি হবে। ফরেন সেন্টেন্সের মধ্যে ধরেন সাবজেক্ট হিসাবে ইচ আছে, আইদার আছে, নয়তো নাইদার আছে, বা এভরিওয়ান আছে। এভরিওয়ানকে নিয়ে যদি এখানে আলোচনা করি নাই, তবে এভরিওয়ানের সাথে মানে একসাথে জিনিসটা শিখে রাখেন। এগুলোর পরিবর্তে আমরা সেন্টেন্সে হিজ, হার, তারপরে হচ্ছে ইউর, ইটস, এই ধরনের সিঙ্গুলার আমরা পসেসিভ গুলা ব্যবহার করব, প্লুরাল ব্যবহার করতে পারবো না। এই কথাটা কেন বলতেছি জানেন? কারণ আপনার কাছে মনে হবে যে যখন এভরিওয়ান ব্যবহার করা হচ্ছে, আইদার নাইদার ব্যবহার করা হচ্ছে, ইচ ব্যবহার করা হচ্ছে, আপনার কাছে মনে হবে যে এখানে সাবজেক্ট তো একাধিক, একাধিকের জন্য তো আমাকে দেয়ার ব্যবহার করতে হবে, দেয়ার হবে। এই ভুলটা যেন আপনি না করেন, এই জন্যই বলতেছি এগুলো যখন সেন্টেন্সে থাকে তখন আসলে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে আমরা বোঝাই, যে প্রত্যেককে জিলাপি দেওয়ার মতো প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাই। প্রত্যেকটা মেয়ে তার জিলাপি পেয়েছে, তার তার, ঠিক আছে? এই তার মানে হার, দেয়ার বলা যাবে না। প্রত্যেকটা মেয়ে তাদের জিলাপি পেয়েছে এইভাবে বলা যাবে না, প্রত্যেকটা মেয়ে তার জিলাপি পেয়েছে। তো তার বলতে আমরা কি করব, সিঙ্গুলার যে পসেসিভ গুলো আছে আমরা এগুলো ব্যবহার করব, প্লুরাল ব্যবহার করব না। যেমন এক্সাম্পল দেখেন, যেমন এইটা দেখেন, এই প্রশ্নটা কি বলতেছে, এই প্রশ্নটা বলতেছে যে ইচ অফ দ্য লেডিস টোল্ড ড্যাশ ওন স্টোরি। তো স্বভাবতই লেডিস যেহেতু আছে, অনেকে মনে করবে ও দেয়ার টাকাই দেই, কিন্তু ভাই এইটা তো আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হচ্ছে অফ এর আগে যেটা আছে এটা হচ্ছে আমার সাবজেক্ট, ইচ হচ্ছে আমার সাবজেক্ট। সাবজেক্ট দেখে পসেসিভ ব্যবহার করতে হয়। সাবজেক্ট যেমন বাক্যের পসেসিভ তেমন, আই থাকলে মাই হবে, হি থাকলে হিজ হবে, এরকম আর কি, সাবজেক্ট দেখে বসাইতে হবে। তো ইচ যেহেতু প্রত্যেককে আলাদা আলাদা ভাবে জিলাপি পাবে, ইন্ডিভিজুয়ালি স্বতন্ত্রভাবে প্রত্যেককে বোঝায়, এই জন্য ইচ এর প্রনাউন হবে কি হার। লেডিস আছে বলে হার দেখাচ্ছি,
লেডিস আছে বলে আনসার কি দেখাবো, হ্যাঁ, কারণ লেডিস এখানে মেয়েদের কথা বলছে, যে মহিলাদের প্রত্যেকে টোল্ড হার ওন স্টোরি, তার নিজের গল্প বলেছেন, তার নিজের গল্প, তাদের সবার গল্প বলে নাই, তার নিজের গল্প বলেছে। নিজের গল্প বলেছে বলে আমরা কি করব, হার আনসারটা। আবার এই প্রশ্নটা দেখেন, এইটাতে বলতেছে যে ইচ অফ দ্য সানস ফলো ড্যাশ ফাদার স্ট্রেট। তাহলে অফ দ্য সানস এইটা আমার সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে ইচ। এখন ইচ হলো ছেলেদেরকে বোঝাচ্ছে, যেহেতু ছেলেদেরকে বোঝাচ্ছে তাহলে আমার আনসার হবে হিজ ফাদার স্ট্রেট। প্রত্যেকটা ছেলে তার বাবার ব্যবসাকে কি করেছে, অনুসরণ করেছে। ওকে, না না মিরাজুল ভাই, কোনো জিলাপি পাই নাই মসজিদ থেকে, কিন্তু জিলাপির কথা বলে আপনাদের মনে থাকবে, হ্যাঁ, এই জন্য বলেছি। জি, একটু কঠিন হয়তো লাগতে পারে মাসুর ভাই, বাট একটু চর্চা করলে দেখবেন এগুলো সহজ হয়ে যাচ্ছে। দু একটা জিনিস একটু বিদঘুটে, ওই যে সুপারলেটিভের পরে দ্যাট হবে, এটা ইললজিক্যাল লাগে নিজেদের কাছেই, ঠিক আছে। তো এইরকমের কিছু বিদঘুটে জিনিস আছে, একটু মনে রাখা কঠিন, বাট সচরাচর আপনি এগুলো প্র্যাকটিস করলে পরীক্ষায় বুঝবেন যে কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্নটা করেছে। পরীক্ষা কিন্তু আসলে রং পাল্টায়, হ্যাঁ, আজকে থেকে 5 বছর আগে জব সলিউশন পড়লে অনেক কিছু পারা যেত, হ্যাঁ, এখন কিন্তু প্রশ্ন টাইপ একটু চেঞ্জ হয়েছে। এখন আমি চাইলে জিনিসগুলো বাদ দিয়ে দিতে পারতাম, মানে বাদ দিয়ে দিলে আমারও টাইম বাঁচতো, আমারও কষ্ট কম হইতো, কোর্সও তাড়াতাড়ি শেষ হইতো, সবই ঠিক আছে। কিন্তু আমি ভাবতেছি যে আপনি এই যে আমার এই কোর্স করতেছেন, আপনি কিন্তু আমার এই কোর্সটা আগামী শুধু একটা পরীক্ষার জন্য করতেছেন না। ইভেন এখানে এমনও হয়তো বা কেউ কেউ আছেন যে হয়তোবা আগামী 4-5 বছরও লাগতে পারে, যে পরীক্ষা আপনি দিচ্ছেন তো দিচ্ছেনই, লাগতে পারে, বলা যায় না তো, তাই না? এখন আপনি কি 1 বছর 2 বছর পরে কি আবার আপনি আহ, শুরু করবেন যে আবার একটা ইংলিশ কোর্স করি, আর একটু অ্যাডভান্স জানি? দরকার নাই তো, বা ওই সুযোগটা পাবো না। এই জন্য যেই টপিকটা ধরতেছি সেই টপিকের যেগুলো পরীক্ষায় প্রায় আসে সেগুলো তো আমরা পড়তেছি, তার আশেপাশে যা আছে যেগুলো থেকে মাঝে মধ্যে প্রশ্ন চলে আসতে পারে আমরা সেই বিষয়গুলো দেখে রাখতেছি। এখন আপনি সহজে বুঝবেন কিভাবে, আমি যখন এমসিকিউ শিট দেই তখন আপনি সহজে বুঝবেন যে ধরেন একটা প্রোনাউনের টপিকে আমি আপনাদেরকে 20টা রুল পড়াই, 20টার মধ্যে দেখা গেল যে 10টা রুল থেকে অনেক বেশি এমসিকিউ আসছে, তার মানে আপনি বুঝবেন যে এই 10টা থেকে বেশি আসে। এগুলো আপনি এমন ভাবে পড়বেন যেন কোনোভাবে মিস না হয়, কোনোভাবে যেন মিস না হয়। আর যেগুলো থেকে কম আসে এগুলো দেখে রাখবেন, এগুলো একটু দেখে রাখবেন। এগুলো যদি একটু ভুলে ভুলেও যায় যে মনে থাকতেছে না, যদি এরকমটা হয়, ওখানে না হয় আমরা একটু ছাড় দিলাম, যে একটু কষ্ট হচ্ছে না হয় একটু ছাড় দিলাম। কিন্তু যেগুলো থেকে অনেক বেশি বেশি আসছে এগুলো তো কোনোভাবে মিস করা যাবে না, ঠিক আছে। এবং আমি আপনাদের ওকে, যেটা বলছিলাম যে আপনাদেরকে সব গুছিয়ে দিচ্ছি, এখন আপনারা জাস্ট একটু চর্চা করলেই কিন্তু এই যে প্যারা, এই প্যারা থেকে মুক্তি পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আপনাদেরকে একটু ট্রাই করতে হবে, একটু কষ্ট করলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, ওকে, এরপর আসেন পরের বিষয়টা দেখেন। আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নিয়ে আর কোনো কথা নাই, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আশা করি আপনারা একেবারে ক্লিয়ার আছেন। এরপর আসেন কনসেপ্ট 15, আমরা দেখব রেসিপ্রোক্যাল প্রোনাউন। রেসিপ্রোক্যাল প্রোনাউন, হ্যাঁ, রেসিপ্রোক্যাল প্রোনাউন। তো রেসিপ্রোক্যাল প্রোনাউন হচ্ছে দেয়া নেয়া বোঝাবে,
পরস্পরের মধ্যে বিনিময় করা বোঝাবে। আমরা বয়েজের ক্লাসে আমরা কি করেছিলাম, আমরা এই রেসিপ্রোকাল প্রোনাউনকে পেয়েছিলাম। দুইটা শব্দ বলেছিলাম, একটা হচ্ছে ইচ আদার এবং আরেকটা হচ্ছে ওয়ান অ্যানাদার। ঠিক আছে, ইচ আদার এবং হচ্ছে ওয়ান অ্যানাদার। ওকে, আচ্ছা। মাসুম ভাই, আমি আসলে বেশ কয়েকটা কাজের সাথে জড়িত। আমি এক সময় ব্যাংকে জব করতাম, পরবর্তীতে ব্যাংকের জব আমি ছেড়ে দিয়েছি। আমার এখন মেইনলি আমি তিনটা কাজ করি। একটা হচ্ছে আমি ঢাকার একটা কলেজে আমি লেকচারার হিসাবে আছি, ঠিক আছে, এবং আমার এখানে আমার নিজের একটা কোচিংও আছে যেখানে আমি এইচএসসি এসএসসি লেভেল স্টুডেন্টদেরকে পড়াই, ঠিক আছে। পাশাপাশি আমার হচ্ছে একটা, যারা বিদেশে পড়তে যায়, ঠিক আছে, তাদের জন্য আমার একটা কনসালটেন্সি ফার্ম আছে যেখান থেকে আমি মেইনলি যারা হচ্ছে মালয়েশিয়া, ইউএসএ, ইউকে বা নিউজিল্যান্ডে যারা পড়তে যেতে চায় তাদেরকে আমরা সব প্রসেস করে দিই, ঠিক আছে। আমি এই তিনটা কাজের পাশাপাশি অনলাইনে আপনাদেরকে পড়াই, সেটা হচ্ছে রাতে, ঠিক আছে। তো আমি মোটামুটি এই জগৎটা নিয়ে অনেক বেশি ব্যস্ত। আহ, এক সময় যখন, আচ্ছা এইটা না বলি কারণ এইটা আমি বলতে গেলে অনেকে আছে যে ব্যাংকে জব করার ক্ষেত্রে হচ্ছে ডিমোটিভেটেড হবে। তো আমি এখন যেভাবে আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর সবকিছু মিলিয়ে আহ জগৎটা সাজানো গোছানোই বলা যায়, ঠিক আছে। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ আমি বেশ কয়েকবার বিসিএস ভাইভা দিয়েছি, কিন্তু আসলে হয় নাই। এখন না হইলে তো আর কিছু করার নাই। তো ওই জগৎটা মানে করোনার পরপরই আমার বয়স শেষ হয়ে গেছে, ঠিক আছে। করোনার ঠিক পরপরই, মানে খুব বেশি আমি টাইম পাই নাই আর পরে পরে সুযোগ পাই নাই। যদি করোনাটা না থাকতো তাইলে হয়তো বা আমি আর একটু মানে সুযোগ পেতাম আর কি ভালো কিছু করার, তো সেটা হয় নাই। তো এটা নিয়ে আফসোস করি না, এখন যেরকম আছি আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন। আর পড়ানোটা এটা আমার একটা নেশার মতো, আমি চাইলে পড়ানো ছেড়েও দিতে পারি, ঠিক আছে, কিন্তু পড়াইতে ভাল লাগে, মানে এই জিনিসটার প্রতি একটা মায়া আছে, ভালোবাসা, যে চাইলেও ছাড়তে পারতেছি না, ঠিক আছে। মাঝে মাঝে ইচ্ছে করে যে যে সারাদিন এত ব্যস্ততার পরে আর ভালো লাগে না, ছেড়ে দেই, কিন্তু কেন জানি এই ক্লাসরুমের মায়াটা ছাড়তে পারে না, পড়াইতে ইচ্ছে করে, এই জন্য পড়াইতেছি। দেখি যতদিন ভালো লাগে, যতদিন এনজয় করি, হ্যাঁ, যতদিন মানে ভালো লাগতেছে পড়াইতে থাকবো। যদি কখনো দেখি যে না আর ভালো লাগতেছে না, হয়তো স্টপ করে দেবো, ঠিক আছে। এটা আহ মানে এটার উপর আমি খুব বেশি ডিপেন্ডেন্ট না, বাট এনজয় করি, এটা হচ্ছে কথা। এখন আপনাদের যতদিন ভালো লাগবে, যতদিন মনে হবে যে না ভাইয়া অনেক ভালো হচ্ছে বা আমরা শিখতে পারতেছি, আমাদের হেল্প হচ্ছে, ততদিন হয়তো বা মোটিভেটেড থাকবো যে না পড়াই। তারপরও নিজের স্বাস্থ্যের ব্যাপার আছে, ধৈর্যের ব্যাপার আছে, আর পড়াতে আহ, বেশ কষ্ট করতে হয়। মানে কষ্টটা কেমন, মানে কথা বলায়, ধরেন অফলাইন ক্লাসে যেটা হয়, অফলাইন ক্লাসে আমি পড়াচ্ছি, একটু রেস্ট নিলাম, 20 মিনিট মানে পড়ালাম, 5 মিনিট রেস্ট নিলাম, বা স্টুডেন্টদের কিছু একটা করতে দিলাম। অনলাইন ক্লাসগুলো যেটা হয় যে টানা 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই ক্লাস নেই, থামার কোনো সুযোগ নাই, মানে এখানে নন স্টপ চলতে হয়, ঠিক আছে। তো এইটা এইটা মানে একটু স্ট্রেসিং, ঠিক আছে, স্ট্রেস হয়, অনেক স্ট্রেস হয়, মাথা ব্যথা করে। তারপরেও দেখি যতদিন চালাইতে পারি চালাবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাকে নিয়ে হয়তো আপনাদের অনেক কিউরিওসিটি আছে যে ভাইয়া কি করে, কিভাবে কি কি হচ্ছে। আসলে নিজের সম্পর্কে খুব বেশি কথা বলতে ভালো লাগে না। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে যারা আমার কাছে পড়তে আসে তারা আমার পড়া বোঝে কিনা এটা দেখে আমার কাছে পড়ে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, দেখেন, আমরা রেসিপ্রোকাল প্রোনাউনে দুইটা জিনিসের কথা বলেছি, একটা হচ্ছে ইচ আদার আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। এখন এই দুইটার ক্ষেত্রে একটা কথা আমরা মনে রাখবো যে এখানে হচ্ছে গিভ অ্যান্ড টেক এর রিলেশন। গিভ অ্যান্ড টেক, শুধু দিলে হবে না, নিতেও হবে, শুধু নিলে হবে না, দিতেও হবে, ঠিক আছে। এই দুইটা মিলিয়ে হচ্ছে আহ, এই দুইটা জিনিসের যখন দেয়া নেয়াটা ঘটবে তখনই আমরা সেটাকে বলবো রেসিপ্রোকাল প্রোনাউন। তো এখানে এই দুইটা জিনিসের ব্যবহার করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, যে যখন দুইজন বোঝাবে, দুইজনের ক্ষেত্রে আমরা ইচ আদারটা ব্যবহার করব, দুইজনের ক্ষেত্রে ইচ আদার ব্যবহার করব। আর যদি অনেক মানুষ বোঝায়, অনেক মানুষ যখন বোঝাবে,
তখন আমরা ব্যবহার করব ওয়ান অ্যানাদার। ঠিক আছে, ওয়ান অ্যানাদার। দুইজনের কথা বোঝাইলে আমরা ব্যবহার করব ইচ আদার, আর অনেক মানুষ যখন বোঝাবে তখন আমরা ব্যবহার করব ওয়ান অ্যানাদার। ঠিক আছে, তো দুইজন বোঝালে ইচ আদার হবে, অনেক মানুষ বোঝালে ওয়ান অ্যানাদার হবে। এটার মানে হলো, যেমন আপনি প্রশ্ন দেখেন, যেমন আমরা একজন না একজনকে ভালোবাসি, উই লাভ ইচ আদার। আপনি ইচ আদারের ব্যবহার দেখে আপনি বুঝবেন, ইচ আদারের ব্যবহার দেখে বুঝবেন যেখানে দুইজনের মধ্যে ভালোবাসা নেয়া দেয়া হচ্ছে। উই লাভ ইচ আদার, আমরা পরস্পরকে ভালোবাসি, আমি ভালোবাসি, সেও ভালোবাসে। আর ওয়ান অ্যানাদার হবে দে লাভ ওয়ান অ্যানাদার, তারা একজন আরেকজনকে ভালোবাসে। তারা একজন আরেকজনকে ভালোবাসে মানে, ধরেন তিনজন মানুষ, সে তাকে ভালোবাসে, সে তাকে ভালোবাসে, সে তাকে ভালোবাসে, আবার সে তাকে ভালোবাসে, সে তাকে ভালোবাসে, সে তাকে ভালোবাসে। সবাই সবাইকে ভালোবাসে। ঠিক আছে, সবাই সবাইকে কি করে ভালোবাসে। এই দুজনের মধ্যে নেয়া দেয়া হচ্ছে, আবার এই দুজনের মধ্যে নেয়া দেয়া হচ্ছে, আবার এই দুজনের মধ্যে নেয়া দেয়া হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে ওয়ান অ্যানাদারের কাহিনী। আর যখন দুইজন হবে শুধু দিচ্ছে নিচ্ছে দিচ্ছে নিচ্ছে, সেই ক্ষেত্রে ইচ আদার ব্যবহার করো। দুইজনের ক্ষেত্রে ইচ আদার, অনেকজনের ক্ষেত্রে ওয়ান অ্যানাদার। আশা করব কোনো অসুবিধা নাই। এইবার দেখেন ইমপার্সোনাল প্রোনাউন। ইমপার্সোনাল প্রোনাউন, ইমপার্সোনাল প্রোনাউন কি? ইমপার্সোনাল প্রোনাউন হচ্ছে ভাইয়া, যখন ইট দিয়ে, বস্তু, কোনো বস্তুকে বোঝাবে, বা নিচু শ্রেণীর কোনো প্রাণীকে বোঝাবে, নিচু শ্রেণীর কোনো প্রাণীকে বোঝাবে, তখন আমরা এই ইটটাকে বলবো ইমপার্সোনাল প্রোনাউন। মানে পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিকে বোঝায়, আর ইমপার্সোনাল মানে হচ্ছে অব্যক্তিবাচক, মানে ব্যক্তিকে বোঝায় না, ব্যক্তি ছাড়া অন্য কিছুকে বোঝায়। এই ক্ষেত্রে আমরা বলবো ইমপার্সোনাল প্রোনাউন। ইমপার্সোনাল প্রোনাউনের মানে একটা এক্সাম্পল দেখেন, আমি বললাম যে ইট ইজ আ বার্ড, ইট ইজ আ বার্ড, এটা একটা পাখি, ইট ইজ আ বার্ড। তো এই সেন্টেন্সে দেখেন এই যে ইট আছে, এই ইটটা দিয়ে একটা পাখিকে বোঝাচ্ছে। তো যখন একটা পাখিকে বোঝাচ্ছে, এই ইটটাকে বলবো আমরা ইমপার্সোনাল প্রোনাউন, ব্যক্তিকে বোঝাচ্ছে না। যখন ব্যক্তিকে বোঝাবে না, তখন ইটটাকে বলবো আমরা ইমপার্সোনাল প্রোনাউন। কথা ক্লিয়ার? আশা করছি কোনো প্রবলেম নাই। তো আমাদের প্রোনাউনের আলোচনা শেষ। হ্যাঁ, প্রোনাউন নিয়ে আমরা আলোচনা শেষ করে দিব। এখন জাস্ট একটা কথা বলে নেই, সেটা হচ্ছে এর একটু পড়াবো প্রোনাউন, হ্যাঁ, পরে আমরা শেষ করে দিব। আপনাদেরকে একটা জিনিস বলি, আহ, জি জি রাকিবুল ভাই, আপনাদের আমি হোয়াটসঅ্যাপে দেখি মাঝে মধ্যে আপনারা আপনারা লেগে যান, হ্যাঁ, এবং রাকিবুল ভাই, মাসুর ভাই, আপনাদের কিছু কিছু জিনিস আমি দেখি যে আহ, মানে যেভাবে রিপ্লে দেওয়াটা আসলে এইভাবে ঠিক না। হুম, এরকম বেশ কয়েকজন আছে, এর আগে একজন মনে হয় লিভও নিয়েছে আমাদের গ্রুপ থেকে। তো এই বয়সে যদি আমরা সহিষ্ণু না হই, যদি ধৈর্য ধরতে না পারি, এর চেয়ে কিন্তু দুঃখজনক আর কিছু হয় না। মানে আমাদের মনটা যদি বড় না হয়,
আমরা কিসের শিক্ষিত মানুষ হলাম? একজনে হয়তো আমাকে কষ্ট দিয়ে কথা বলেছে, আমি কেন আবার পুনরায় তাকে কষ্ট দিয়ে কথা বলতে যাব? মানে এখানে তো হার জিতের কোনো বিষয় না যে আমি জিতে গেলাম এখন আমাকে একটা প্রাইজ দিবে, একটা প্রাইজ পাবো। বিষয়টা তো এরকম না। হ্যাঁ, তো বেশি কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলবো যে আপনারা এরকমটা করেন না আসলে। হ্যাঁ, এরকমটা করেন না। এটা করলে আহ, অনেকের কাছে একটা নেগেটিভ মেসেজ যায়। অনেকে আছে আমাদের গ্রুপে, অনেকে হেল্প করে। দেখেন আমি তো সবসময়, স্টুডেন্টরা যখন একটা প্রবলেমে পড়ে আমি তো সবসময় ইনস্ট্যান্টলি রেসপন্স করতে পারি না। যে স্টাডি গ্রুপটা করে দিয়েছে এই কারণেই যে যখন আমি নাই তখন আপনাদের মধ্যে যারা পারেন, যারা বোঝেন, তারা যেন একটু হেল্প করতে পারে। কিন্তু দেখা গেল যে এই বিষয়টা নিয়ে যদি ঝগড়া বিবাদ হয়, এই বিষয়টা নিয়ে যদি আপনাদের মধ্যে ঝামেলা হয়, এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমাদের গত ফিফথ ব্যাচে না এরকমটা হয় না, এরকমটা দেখি নাই। কিন্তু সিক্স ব্যাচেই দেখলাম যে এই বিষয়টা এরকম হইতেছে। ফিফথ ব্যাচের যারা ছিল এদের মধ্যে বেশ ভালো একটা আহ, মোটামুটি মানে সহযোগিতার মনোভাব ছিল সবার মধ্যেই দেখেছি। এবং ওই ব্যাচটা কিন্তু আমরা খুব ভালো করে শেষ করেছি। তো আপনাদের মধ্যে যদি এরকম সাপোর্টিং মানে সাপোর্টিং মনোভাব থাকে, মনে হয় অনেক বেশি ভালো হবে, আপনাদের জন্যই ভালো হবে। এটা করেন না প্লিজ। হ্যাঁ, এটা করেন না। দেখেন, লাস্ট আমি দুই একটা কনফিউশন দূর করে দিব, দূর করে দিয়ে আমি প্রনাউনের চ্যাপ্টার ক্লোজ করে দিচ্ছি। একটা জিনিস হচ্ছে যে প্রথম যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ। এখন অনেকে বলবে যে ভাই রেস্ট্রিকটিভ ক্লজ আবার কি? রেস্ট্রিকটিভ ক্লজ আবার জিনিসটা কি? এই এক্সাম্পলটা দেখেন, এইটা লেস ইম্পর্টেন্ট, দুই একটা এমসিকিউতে পাবেন বলে আমি বলে দিচ্ছি। দুই একটা জায়গাতে পাবেন বলে বলে দিচ্ছি, কারণ এইগুলো নিয়ে পরে মাথা গরম হবে, এই জন্য আমি ক্লাসে বলে রাখতেছি। সেটা হচ্ছে যে আমি যদি এরকম একটা বাক্য দেই আপনাদেরকে, আচ্ছা আগে নামটা লিখে, একটা হচ্ছে রেস্ট্রিকটিভ, রেস্ট্রিকটিভ ক্লজ, আরেকটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজ। একটা হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ আর একটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজ। এখন রেস্ট্রিকটিভ ক্লজ কি, নন রেস্ট্রিকটিভ ক্লজ কি, এটা আমি যেদিন আপনাদের ক্লজের ক্লাস নিব, ক্লজের ক্লাসে এগুলো আমি ক্লিয়ার করে দিব। এখন টেনশন করার দরকার নাই। এখন শুধু ছোট্ট একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে রেস্ট্রিকটিভ ক্লজে, যখন ক্লজটা রেস্ট্রিকটিভ ক্লজ হবে, কেমনে চিনবেন আমি বলতেছি। রেস্ট্রিকটিভ ক্লজে, ক্লজে আমরা হু, তারপর হচ্ছে দ্যাট, হুইচ, মানে সবগুলোই ব্যবহার করতে পারবো। হু, দ্যাট, হুইচ সবগুলোই ব্যবহার করতে পারবো। তবে তবে দ্যাট হচ্ছে প্রিফারেবল, প্রিফারেবল ইন আমেরিকান ইংলিশ। ঠিক আছে, মানে দ্যাটটাকে আমরা বেশি প্রিফার করি, দ্যাটটাকে বেশি প্রিফার করি। আর যখন বাক্যটা নন রেস্ট্রিকটিভ ক্লজ হয়, নন রেস্ট্রিকটিভ ক্লজ হলে ভাইয়া আমরা হুইচ লিখবো হচ্ছে বস্তুর ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে, আর হু লিখবো, হু লিখবো আমরা ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে। আর লিখবো হুইচ বস্তুর ক্ষেত্রে লিখবো, হু ব্যক্তির ক্ষেত্রে লিখবো। খেয়াল করেন। এখন পরীক্ষায় এটা আসবে কিভাবে? পরীক্ষা আসবে, এই প্রশ্নটা দেখেন, একটা মিনিট।
আপনাদের মধ্যে কি আবার শুরু হয়ে গেল? এই প্রশ্নটা দেখেন, এটার আনসার কি হবে? তার আগে একটু বলি, রেস্ট্রিকটিভ ক্লজ এবং নন রেস্ট্রিকটিভ ক্লজের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে, নন রেস্ট্রিকটিভ ক্লজ মানে হচ্ছে সেই ক্লজের মধ্যে কমা থাকবে। হ্যাঁ, কমা থাকবে। যদি কমা থাকে সেটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজ, আর কমা না থাকলে সেটা হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ। ঠিক আছে? কমা থাকবে, কমা থাকলে হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজ, আর যদি কমা না মানে কমা যদি না থাকে, যে কোনো কমা নাই, কমা না থাকলে সেটা হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ। উল্টা, ঠিক আছে? নন মানে না থাকার কথা, কিন্তু থাকবে, কমা থাকবে। আর রেস্ট্রিকটিভ ক্লজ মানে কমা থাকবে না। এই যে বাক্যটা আছে, এই বাক্যটার মধ্যে দেখেন, এই বাক্যটার মধ্যে এখানে কমা আছে, এবং এইটা এইটা একটা ক্লজ, এবং এখানে কমা আছে। দেখেন কমা আছে, কমা থাকলে এটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজ। তো এখানে কি লিখেছি দেখেন, নন রেস্ট্রিকটিভ ক্লজে বস্তু হলে হুইচ লিখবো, ব্যক্তি হলে হু লিখবো। বস্তু হলে হুইচ লিখবো, মানে ব্যক্তি হলে হু লিখবো। তো আর্জেন্টিনা এটা তো কোনো ব্যক্তি না, আর্জেন্টিনা কোনো ব্যক্তি না, যেহেতু ব্যক্তি না তাহলে আনসার কি হবে? হুইচ হবে। যেহেতু মানে ব্যক্তি না, এখন আমাকে হুইচ লিখতে হবে। মিনিংটা কি হবে? আর্জেন্টিনা হুইচ ইজ ওয়েল নোন ফর ইটস মাউন্টেন, যে আর্জেন্টিনা যেটা হচ্ছে তার পর্বতমালার জন্য বিখ্যাত, ইজ এ ভেরি পপুলার স্পট উইথ স্কি টুরিস্ট। হ্যাঁ, স্কি টুরিস্ট মানে হচ্ছে যারা স্কি করে, হ্যাঁ, বরফের উপর দিয়ে যারা ওই যে স্কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক দূর পর্যন্ত চলে যায়। তাহলে যেহেতু কমা আছে, এর মানে হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজ। আর নন রেস্ট্রিকটিভ ক্লজ মানে হচ্ছে ব্যক্তি হলে হু লিখবো, বস্তু হলে বা বস্তু ছাড়া অন্য কোনো বিষয় হলে আমরা কি করব? সেখানে আমরা হুইচ আনসার করবো। আর্জেন্টিনা কোনো ব্যক্তি না, এই জন্য হুইচ আনসার করেছে। আবার আরেকটা প্রশ্ন দেখেন, আরেকটা প্রশ্ন হচ্ছে, এটা দেখেন, এই প্রশ্নটাতে বলতেছে এখানেও কি কমা আছে? হ্যাঁ, এখানেও কমা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মৌসুমী কুডন জয়েন আস ফর পিকনিক, এই যে দেখেন কমা আছে। কমা থাকলে হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজ। ড্যাশ ওয়াজ আ পিটি, ড্যাশ ওয়াজ আ পিটি, বলতেছে মৌসুমী কুডন জয়েন আস ফর দ্য পিকনিক, মৌসুমী আমাদের সাথে পিকনিকে জয়েন করতে পারে নাই। এইটা ছিল একটা, পিটি মানে কি? এটা ছিল একটা দুঃখের বিষয়, হতাশার বিষয়, কষ্টের বিষয়। তাহলে যা, যা অর্থে আমরা এখানে কি ব্যবহার করব? আমরা কি হুইচ ব্যবহার করব, হু ব্যবহার করব, হোয়াট না দ্যাট, কোনটা ব্যবহার করব? এখানে, এখানে আমাদের কোনো ব্যক্তি বোঝাচ্ছে না, কোনো ব্যক্তির কোনো কথা বোঝাচ্ছে না, সে আসে না, এই বিষয়টা একটা দুঃখের বিষয়, কষ্টের বিষয়, এইরকমটা বোঝাচ্ছে। তাহলে যেহেতু বিষয় বোঝাচ্ছে, বিষয় অর্থে আমাকে ব্যবহার করতে হবে হুইচ, হুইচ ওয়াজ আ পিটি, হুইচ ওয়াজ আ পিটি। ওকে, লাস্ট কনসেপ্ট, এটা পড়ে আমরা শেষ করে দিচ্ছি। একটা চার্ট শুধু মনে রাখবেন, শুধু একটা চার্ট। চার্টটা কি ভাইয়া? চার্টটা হচ্ছে, এই যে দেখেন কি বলা আছে,
এখানে বলা আছে যে অলের পরে দ্যাট দেয়া ভালো, এনিওয়ান এর পরে দ্যাট দেয়া ভালো, এভরিথিং এনিথিং নাথিং এর পরে দ্যাট দেয়া ভালো, নো প্লাস নাউন থাকলে দ্যাট দেয়া ভালো, হ্যাঁ, নান থাকলে দ্যাট, দি প্লাস সুপারলেটিভ প্লাস নাউন থাকলে, যে একটু আগে বললাম যে সুপারলেটিভের পরে দ্যাট বসে, দ্য অনলি প্লাস নাউন প্লাস প্রনাউন থাকলে দ্যাট বসে, দ্য সেম প্লাস নাউন থাকলে দ্যাট বসে। এর এই জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা, এইটা, এটা, এই তিনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এদের পরে দ্যাট দিতে হয়। হু হুইজ না দেয়া ভালো, হু হুইজ না দিয়ে দ্যাট দেয়াটা ভালো, এদের পরে আমরা দ্যাট দিব। ওই যে আমরা লিখেছি না অল দ্যাট গ্লিটার্স, অল দ্যাট গ্লিটার্স, যে অলের পরে দ্যাট, অলের পরে দ্যাট, অল দ্যাট গ্লিটার্স, all that glitters is not gold. Everything that happened, everything that happened was my fault. যে এভরিথিং আছে ভাইয়া, এভরিথিং এর পরে কি করেছি দ্যাট লিখেছি, এভরিথিং এর পরে কি করেছি দ্যাট লিখেছি। I have no money, I have no money that I can spare, আমার কোনো টাকা নাই যে আমি খরচ করতে পারি। এই যে নো প্লাস, নো প্লাস নাউন আছে, এই জন্য ভাইয়া পরে কি করেছি দ্যাট লিখেছি। তো এদের ক্ষেত্রে আপনাদের কনফিউশনটা হবে যে মনে হবে যে ভাইয়া এভরিথিং এর পরে তো হোয়াটও লেখা যায়, মানির পরে তো সরি হুইচ লেখা যায়, মানির পরে তো হুইচও লেখা যায়, এটা আপনার মনে হবে। তখন এই চারটার কথা খেয়াল রাখেন, যদি কখনো প্যাচ লেগে যায় এই চারটা একটু রিভিশন করবেন, যে এদের পরে দ্যাট দেয়া ভালো, হু হুইচ না দেয়াটা বেটার, হু হুইচ না দিয়ে দ্যাট দেয়াটা বেশি ভালো হবে। এই ছিল আমাদের প্রনাউনের ক্লাস। তো প্রনাউনের শীটটা আপনারা ভালো করে চর্চা করবেন, চর্চা করলে আশা করছি যে জায়গাগুলোতে আপনাদের কনফিউশন হওয়ার কথা ক্লাস নোটের সাথে একটু মিলিয়ে পড়লে সব দূর হয়ে যাবে। এরপরে বুঝতে না পারলে ভাইয়াকে নক দিন। ওকে, প্রোনাউন শেষ। হ্যাঁ, চলেন আমরা একটু ভার্ব নিয়ে কথা বলা স্টার্ট করি। একটা মিনিট, আমি নতুন একটা ফাইল নিয়ে নিচ্ছি। ভার্ব, আজকে ভার্বের একটা মানে প্রাথমিক আলোচনা করব, খুব ডিপে যাব না যে আপনাদের খুব খারাপ লাগবে, জাস্ট একটু বেসিক কথাবার্তা বলবো। এটা সহজ একটা বিষয়, হ্যাঁ, এটা আপনাদের কঠিন লাগবে না, 10 মিনিট, বেশি না, 10 মিনিট পড়াবো। ভার্ব, একটু মনোযোগ দেন। হ্যাঁ, দেখেন ভার্বের কাহিনী হলো যে যদি একেবারে বেসিক আলোচনাটা করি, ভার্ব মানে হচ্ছে যে এটা দিয়ে কোন একটা অ্যাকশন বা কোন একটা কাজকে বোঝাবে, কোন একটা কাজকে বোঝাবে। বাংলা বাক্য ভার্ব ছাড়া পসিবল, বাংলা বাক্যে আমরা ভার্ব ব্যবহার নাও করতে পারি, কিন্তু ইংরেজি সেন্টেন্স ভার্ব ছাড়া কখনো হয় না। হ্যাঁ, ইংরেজি সেন্টেন্স ভার্ব ছাড়া কখনোই হয় না।
এই জন্য ভার্বকে বলা হয় যে এন এসেনশিয়াল পার্ট অফ আ সেন্টেন্স। একটা সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে একটা ভার্ব। ভার্ব ছাড়া ইংলিশ সেন্টেন্স কখনো হতে পারে না। ভার্ব ছাড়া ইংরেজি সেন্টেন্স হবে না। প্রথম কথা, ভার্ব লাগবেই। আপনি একটা শব্দ দিয়ে একটা সেন্টেন্স লিখতে পারেন, কিন্তু সেই শব্দটাকেও ভার্ব হইতে হবে। যেমন আমি যদি শুধু লিখি কাম, এটা একটা ভার্ব, কিন্তু আমি যদি কাম লিখে একটা ফুল স্টপ দেই, এটা একটা সেন্টেন্স হয়ে যাবে। এবং শুধু একটা ভার্ব দিয়ে একটা সেন্টেন্স হওয়া পসিবল। আমি বলতে পারি যে গেট আউট, বের হয়ে যাও। এখানে গেটটা ভার্ব। হি ইজ নট বেটার দ্যান আই। হি ইজ নট বেটার দ্যান আই, এই বাক্যে ইজ আছে ভার্ব। ভার্ব ছাড়া কোনোভাবে সেন্টেন্স হবে না। আমি যদি লিখি যে আ গ্লাস, লিখে ফুল স্টপ দিলাম, এটা কিন্তু সেন্টেন্স হয় নাই। সেন্টেন্স হয় নাই। কেন হয় নাই? কারণ এখানে কোনো ভার্ব নাই। কিন্তু আমি যদি বলতাম যে আই ওয়ান্ট আ গ্লাস, আমার একটা গ্লাস দরকার, আই ওয়ান্ট আ গ্লাস, আমার একটা গ্লাস দরকার, এখন ভার্ব আছে, এখন কি হবে? এটা সেন্টেন্স হয়ে যাবে। এখন এই ভার্বকে আমরা বিভিন্ন উপায়ে ভাগ করি। যেমন একটা ভাগ হচ্ছে একটা ভার্বের অবজেক্ট আছে কিনা। ভার্বের যদি অবজেক্ট থাকে সেটাকে বলি আমরা ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট না থাকলে বলি ইনট্রানজিটিভ ভার্ব। এগুলো নিয়ে আমি আস্তে আস্তে কিন্তু আলোচনা করব, সব বিষয় ক্লিয়ার করব। অবজেক্ট আছে কি নাই, অবজেক্ট থাকলে ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ। এটা অবজেক্টের ভিত্তিতে ভার্ব দুই প্রকার, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ। আবার ভার্বের কমপ্লিমেন্ট আছে কিনা এর উপর নির্ভর করে আমরা বলবো যে এটা লিঙ্কিং ভার্ব। আরেকটা হলো যে ভার্বটা টেন্স গঠন করছে কিনা এর উপর ভিত্তি করে আমরা, বা টেন্স না বলি, আমরা আরেকটু স্পেসিফিকলি যদি বলি যে অর্থ সম্পূর্ণ করছে কিনা, অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারে কিনা, অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারে কিনা, এর উপর আমরা ভার্বকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা ফাইনাইট ভার্ব, আরেকটাকে বলি আমরা নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে? একটা ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন আমাদের এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে বিস্তারিত আমাদের একটা একটা করে জানতে হবে। তো প্রথমে আসেন, আমরা এই আলোচনায় যাবার আগে আমরা অন্য কিছু আলোচনা করে নিব। 2 নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব নিয়ে। আমরা আলোচনা করতে চাই। প্রিন্সিপাল ভার্ব আসলে কাকে বলে? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যেই ভার্বটা মূলত বাক্যের অর্থ সম্পূর্ণ করে, বাক্যের মূল অর্থটা প্রকাশ করে, সেটাকেই বলি আমরা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব কিভাবে হয়? যদি কোনো সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকে, একটি মাত্র ভার্ব থাকলে সেটাই মেইন ভার্ব। একটি মাত্র ভার্ব থাকলে সেটাই মেইন ভার্ব। আর একাধিক ভার্ব থাকলে শেষেরটি মেইন ভার্ব। এটা আমরা কনভার্সনের ক্লাসে দেখে আসছি। যেমন হি ইজ আ স্টুডেন্ট, এখানে ইজ একটাই মাত্র ভার্ব আছে, তাহলে এইটাই মেইন ভার্ব। একটা মাত্র ভার্ব থাকলে এইটাই মেইন ভার্ব, সেটা যাই থাকুক না কেন সেটাই মেইন ভার্ব। কিন্তু যখন একাধিক ভার্ব থাকে, যেমন হি ইজ রাইটিং আ বুক, সে একটা বই লিখছে, বা বলতে পারি যে হি উইল বি দেয়ার অন টাইম, দে উইল হ্যাভ বিন
প্লেইং প্লেইং চেস। হ্যাঁ, এই যে এখানে যেই ভার্বগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে দুইটা ভার্ব আছে, এখানে দুইটা ভার্ব আছে, এখানে এক দুই তিন চারটা ভার্ব আছে। বলছি একাধিক ভার্ব থাকলে শেষেরটি মেইন ভার্ব, শেষেরটি মেইন ভার্ব। তাহলে এখানে একাধিক ভার্ব আছে যেহেতু শেষেরটি মেইন ভার্ব, শেষেরটি মেইন ভার্ব, এই শেষেরটি মেইন ভার্ব। আর বাকিগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। বাকিগুলো কি হবে? অক্সিলারি ভার্ব হবে। ঠিক আছে, সহজ বিষয়। এখন এই যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বের আরেকটা নাম আছে। অক্সিলারি ভার্বের আরেকটা নাম হচ্ছে হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্বের আরেক নাম হচ্ছে হেল্পিং ভার্ব। ঠিক আছে, এখন এই হেল্পিং ভার্বগুলো করে কি? হেল্পিং ভার্বগুলো প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বকে সাহায্য করে। কেন সাহায্য করে? টেন্স গঠনে সাহায্য করে, ভয়েস গঠনে সাহায্য করে, ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনে সাহায্য করে, নেগেটিভ সেন্টেন্স গঠনে সাহায্য করে। এই কাজগুলো করতে গিয়ে অক্সিলারি ভার্ব আমাদের মেইন ভার্বটাকে কি করবে? সাহায্য করবে। এখন আপনাকে একটা প্রশ্ন করবে যে অক্সিলারি ভার্ব কয়টি? অক্সিলিয়ারি ভার্ব মোট হচ্ছে 12টি। এটা মনে রাখতে হবে, অক্সিলারি ভার্ব হচ্ছে 12টি। কি কি অক্সিলারি ভার্ব আছে? বি, হ্যাভ, ডু, এই তিনটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আর এই তিনটার সাথে মোডাল গুলো যোগ হবে, ক্যান, মে, শ্যাল, উইল, মাস্ট, নিড, দেয়ার, ইউজ টু, অট টু। এই 12টি হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া পাস্ট ফর্ম গুলো কেন ধরেন নাই? ক্যান থেকে কুড হয়, মে থেকে মাইট হয়, শ্যাল থেকে শুড হয়, উইল থেকে উড হয়, পাস্ট গুলো ধরা যাবে না। যদি আপনাকে প্রশ্ন করে অক্সিলারি ভার্ব কয়টি, বলতে হবে 12টি। বি, হ্যাভ, ডু 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই 12টা হচ্ছে অক্সিলারি ভার্ব, পাস্ট ফর্ম ধরা যাবে না। ঠিক আছে, এই 12টিকে বলা হয় অক্সিলারি ভার্ব। এর মধ্যে এগুলো অক্সিলারি ভার্ব আর এগুলোকে বলা হয় মোডাল অক্সিলারি ভার্ব। বাট সবগুলো মিলিয়ে হচ্ছে অক্সিলারি ভার্ব, সবগুলো মিলিয়ে হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে প্রাইমারি অক্সিলারি ভার্ব কয়টি? প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে 14টি। প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে 14টি। কোন 14টি? এই তিনটা থেকে যারা আসে, এই তিনটা থেকে যারা আসে এরাই হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। বি থেকে কারা আসে? বি থেকে আসে এম, এস, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। এই সবগুলোকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। হ্যাভ থেকে কারা আসে? তিনটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর ডু থেকে কারা আসে? ডু থেকে আসে ডু, ডাস, ডিড। দেখেন ডানকে কিন্তু আমরা কখনো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি না, কারণ ভার্ব 3 ব্যবহার করতে গেলে এটা মেইন ভার্ব হয়, এর আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড বা যে কোনো একটা অক্সিলারি ভার্ব থাকে। ডান কখনো অক্সিলারি ভার্ব হতে পারে, এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে হয়। এই জন্য ডানকে কিন্তু এই লিস্টে আনা যাবে না, ডানকে লিস্টে আনা যাবে। এখন এখানে গুণে দেখেন, এখানে মোট 14টা আছে। 3, 5, 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। এই 14টা ভার্বকে বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব। এগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব, আর এগুলোকে বলা হয় মোডাল অক্সিলারি ভার্ব। আর এই সবগুলো মিলিয়ে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পেরেছেন? আজকে এই পর্যন্তই থাকবে। আমরা আগামী ক্লাসে অক্সিলারি ভার্ব নিয়ে আরো কিছু কথা আছে, সেগুলো বলে আমরা সামনের দিকে যাবো ইনশাআল্লাহ। ভালো লাগবে। হ্যাঁ, আগামী ক্লাস থেকে আমরা ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের মতো বিষয়গুলো নিয়ে কথা বলবো।
তো ঠিক আছে, ইনশাল্লাহ শুক্রবার কথা হবে ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর চেষ্টা করেন ক্লাসের সাথে সাথে আগাতে। হ্যাঁ, ক্লাসের সাথে সাথে আগালে আস্তে আস্তে পড়া দেখবেন শেষ হয়ে যাচ্ছে। শেষ করছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।